আচ্ছা, আমি ওখানে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এটা কি টেক্সটের ভিতরে? জি স্যার, বইয়ে, টেক্সটের মধ্যে। টেক্সটের ভিতরে? জি স্যার, বইয়ে আছে, আপনার এখানে নাই সম্ভবত। টেক্সটে আমার এখানে নাই মানে, শিটে নাই টেক্সটে? না স্যার, বইয়ে আছে, আমাদের যে মেইন বই। আচ্ছা, বইয়ের কোথায় বলো? হুম। স্যার, নতুন বইয়ের 415 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, আমি দেখতেছি। 4 নম্বর স্টেঞ্জা। জি স্যার। ও আচ্ছা, এটার কথা বলছো তাই তো, ব্র্যাকেটে আছে তারপরে তো। জি স্যার। আহ, এটা হচ্ছে তোমার আসলে কবিতার কোনো অংশ না এটা, ঠিক আছে? এটা কবিতার কোনো অংশ না। এটা হচ্ছে মানে কবিতার ছন্দের একটা অংশ, ঠিক আছে? কবিতার ওটা দিয়ে কি বুঝায় স্যার? এখানে দিয়ে বোঝায় যে এটা, এই কবিতাটা এক ধরনের মানে ছন্দে লিখিত, হ্যাঁ? তো এখানে কিছুক্ষণ থামতে হবে, থেমে তারপরে আবার শুরু করতে হবে, ঠিক আছে? তো এরকম বোঝানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। এটার সাথে এটার কোনো মানে কবিতার অর্থের সাথে কোনো সম্পর্কিত না, ঠিক আছে? বুঝছি। আর স্যার, ওই যে আই টু হ্যাড বিন স্ট্রাক ফ্রম দ্য ফ্লট ফর এভার হেল্ড ইন সলিউশন, এই লাইনটা একটু বোঝাই দেন আর একবার। আচ্ছা, কি বললা আবার বলো। হুম। কোথায়, কোন স্যার, ওই লাইনের? যে স্যার, এই যে 5 নাম্বার পার্টের 416 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন। হ্যাঁ, আই টু হ্যাভ বিন। স্ট্রাক ফ্রম দ্য ফ্লট ফর এভার হেল্ড ইন সলিউশন। হুম। এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? স্টাক ফ্রম দ্য ফ্লট ফর এভার হেল্ড ইন সলিউশন মানে কি তোমার এই 5 নম্বর স্টেঞ্জাটাই হচ্ছে এতক্ষণ যা বলা হয়েছে, তাই তো? এই এতদিন এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে তারই রিমাইন্ডার প্রথমে। এখানে দেখো একটা কোশ্চেন আছে, একটা বলা আছে যে আমি তুমিও যেমন কোশ্চেন বোধ করেছো আমার ভিতরে এরকম কোশ্চেন এসেছে, ঠিক আছে? তো তা বলতেছে ওই রকম ওই কোশ্চেনের ভিতরে আমিও মাঝে মাঝে স্ট্রাক হয়ে গেছি। স্ট্রাক মানে কি? আটকে যাওয়া। আটকে যাওয়া, হ্যাঁ। যে হেল্ড ইন সলিউশন মানে কি আমি সলিউশনের মধ্যে, যে কোশ্চেনের উত্তর, সমস্যার সমাধানের মধ্যে আমিও মাঝে মাঝে আটকে গেছি। মানে সব প্রশ্নের উত্তর আমিও দিতে পারিনি। সবার সবার মনেই অনেক প্রশ্ন থাকে, যেমন গড কে, তিনি আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। এটা একমাত্র ধর্মীয় গ্রন্থের কথা যদি বাদ দিই, আর কোথাও এর কোনো উত্তর আছে? না। না। না, নাই। তাই বলতেছি কি আই টু আমিও হ্যাড বিন স্ট্রাক ফ্রম দ্য ফ্লট ফর এভার হেল্ড ইন সলিউশন, তাই তো? ফর এভার মানে কি চিরদিনের জন্য, যে উত্তর আমার কাছেও নেই, আমিও এটা কখনো পাইনি, ঠিক আছে? এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো এই বিশেষ করে এইগুলো হচ্ছে পূর্বের যে কথাগুলো বলে এসেছেন সেগুলো তিনি আবার পুনরায় এক এক করে বলছেন। জি স্যার, বুঝছি। আর স্যার, কেডেন্স মানে কি? ওই যে স্ট্রাকচারে আছে, একদম শেষের যে প্রশ্নটা। মানে প্রশ্ন কত নম্বর স্টেঞ্জা? স্টেঞ্জাতে
স্টেঞ্জা না স্যার, বইয়ের প্রশ্ন, ডিসকাস দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। হ্যাঁ, কত নম্বর সেটা বলো, প্রশ্ন নম্বরটা বলো। 11 নম্বর স্যার, 11 নম্বর প্রশ্নের শেষ পৃষ্ঠায়। হ্যাঁ বুঝেছি, 11 নম্বর প্রশ্নটা কি, সেটা ব্রিফ না শর্ট না ব্রড সেটা বলতে হবে। স্যার, ব্রড কোয়েশ্চেন। হ্যাঁ, শেষ পৃষ্ঠায় সেকেন্ড প্যারাতে আছে, হি ডিসকাস রাইম অ্যান্ড হ্যাজ রিকোর্স টু ক্যাডেন্স রাদার দ্যান মিটার। ওই ক্যাডেন্স মানেটা কি? ও, ক্যাডেন্স মানে হচ্ছে রিদম, তাই তো? মানে এখনকার কবিতাগুলো কীভাবে পাঠ করা হয় বলো তো? এখনকার যে গদ্য আকারে কবিতা পাঠ করা হয় না, বিভিন্ন ইউটিউব ইয়াতে শোনো না, ইউটিউব হোক ফেসবুক হোক, কবিতা শুনি না আমরা অনেক সময়। হুম, জি স্যার। এখানে কি ওই সনেটের মতো কি ছোটোখাটো করে কেটে কেটে বলে, না একটা গদ্যের আকারে শুধু বলে যায় আর মিউজিক দেয় সাথে একটা? হ্যাঁ, এর মতো বলে যায়। হ্যাঁ, তাহলে এখানে কি সেরকম কোনো রাইম মিটার আছে আমাদের এই কবিতায়? না ওরকম শুধু একটা ছন্দের একটা তাল আছে? হ্যাঁ, শুধু ছন্দের তাল হ্যাঁ আছে। একটা তাল আছে, কিন্তু এখানে মিটার দিয়ে লাইন শেষ করা এটা এখানে নেই। ক্যাডেন্স মানে কি? একটা ধ্বনি বা হচ্ছে একটা সফট, যে দেখো একটা ভয়েস এরকম, আর মডুলেশন আর ইনফ্লুয়েন্স অফ দ্য ভয়েস, জাস্ট ভয়েসের ওঠানামার মাধ্যম দিয়ে আমরা বলে যাচ্ছি, কিন্তু এখানে কোনো ওই রাইম রিদম দিয়ে কিন্তু আমরা পড়ছি না, যেমনটা সনেট পড়েছি বা লিরিকগুলো পড়েছি। এখানে ওইরকম কিন্তু ওই লিরিকের মতো বা সনেটের মতো এতটা মিটার থাকতে হবে, তাই তো? এত রাই কি বলবো এটা, আয়াম্বিক হতে হবে, ট্রেস আর এরকম কোনো আনট্রেস এইসব ব্যাপার নাই। নেই। হ্যাঁ, এখানে শুধু আমার গলার ভয়েসের ওঠানামা একটা, ঠিক আছে, যেখানে একটা রিদম বা রাইম আমি ওটার মাধ্যম দিয়ে তৈরি করছি, অন্য কিছুর মাধ্যম দিয়ে না। ঠিক আছে? বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আর কারো কোনোটায় সমস্যা আছে? আমি কি কি পড়তে বলেছিলাম এখানে? মেনলি একটু প্যারাফ্রেজগুলো দেখতে বলেছিলাম নাকি? জি স্যার, প্যারাফ্রেজ আর ওই হ্যাঁ, টেক্সটটা। প্যারাফ্রেজ এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এই অংশটুকু আমি একটু দেখতে বলেছিলাম। তো আশা করি তোমরা দেখেছো নাকি? হুম, কারো কোনো জায়গায় সমস্যা আছে প্যারাফ্রেজে? আমরা তো একজনের কাছ থেকে শুনলাম, বাকিদের সমস্যা আছে কিনা? আচ্ছা, তো সবাইকে আমরা ক্লাসে জয়েন করেছি আজকে? দেখি গ্রুপে কয়জন আছে। গ্রুপে আছে হচ্ছে জি 42 স্যার জন। করছি। 42 জন ক্লাসে জয়েন করেছে 38 জন। আমি ক্লাসের শেষে স্ক্রিনশট নিব এবং সেই স্ক্রিনশটে দেখব যে আজকের ক্লাসে কারা কারা জয়েন করেনি। আমি ক্লাসের ব্যাপারে একদম সিরিয়াস হয়ে যাব, কারণ 5-7 মাস 6 মাস 8 মাস সারা বছর থেকেও শেষে বলতে যে স্যার আমি এটা পাই নাই, ওটা পাই নাই, এই তথ্য বুঝি নাই, একই প্রশ্নের উত্তর প্রতিদিন আমাকে দেওয়া লাগে, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। কারণটা কি? ক্লাস না করার কারণে সে না রেকর্ড ক্লাসগুলো করে, না আমার গ্রুপের মেসেজগুলো পড়ে। এই কারণে কিছু আছো তোমরা খুবই বিরক্ত আমাকে করো। হ্যাঁ, ওই বিরক্তিকর জিনিস আমি রাখবো না গ্রুপে। যারা পড়াশোনা করতে চায় আমি তাদেরকে নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করাবো। এতে যদি 5 জন থাকে তো 5 জন থাকুক, 10 জন থাকলে 10 জন থাকুক। বুঝতে পেরেছো আমার কথা? কারো সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, এতে কোনো আপত্তি নেই। তাই বলে মানে সারা বছরই তার সমস্যা থাকবে? হ্যাঁ, 100 জনের ভিতরে সারা বছরই ওই 20 জন ক্লাস করে যাবে, বাকি 80 জনের সমস্যা থাকবে। এই সমস্যাওয়ালা ছেলে মেয়ে আমি রাখতে চাই না। ওই জন্য আমি বলেছি কি, যার অর্থনৈতিক সমস্যা নেই, যাদের সময়ের সমস্যা নেই, যাদের নেটওয়ার্কের সমস্যা নেই, যাদের পারিবারিক সমস্যা নেই, মানে কোনো রকম অজুহাত দেওয়ার মতো সমস্যা নেই, তাদেরকে আমি রাখবো। আর যাদের সমস্যা আছে, অজুহাতমূলক সমস্যা আছে, তারা এখানে না থাকলেও চলবে। ঠিক আছে? এটা হলো আমার কথা। অতএব গ্রুপে যদি আমার 40 জন থাকে, তা আমি ভাববো যে আমার 35 জন ক্লাস করবে, 5 জনের সমস্যা থাকতেই পারে। এখন সবাই মনে করবে আমি মনে হয় 5 জনের ভিতরে আছি, দিয়ে দেখাচ্ছে অনেকে ক্লাসে যুক্ত না হয়ে ক্লাস করতেছে 10 জন। অতএব সমস্যা থাকলে আমাকে সমস্যাটা মেসেজে লিখে দিতে হবে, স্যার আমি আজকে এই সমস্যা, আমি ক্লাসে যুক্ত হতে পারবো না। আমি দেখবো তোমার প্রতিদিন সমস্যা থাকে কিনা। বুঝতে পেরেছো? এই জিনিসটা আমি এখন থেকে একটু সিরিয়াসলি দেখব। আচ্ছা, তো ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা মোটামুটি এই কবিতাটা পড়ে ফেললাম। এখন দেখো, বলছে রিড দ্য ব্রিফ অ্যান্ড শর্ট কোশ্চেন্স আনসার ফ্রম লেটার্স উইদিন 5 জানুয়ারি। আমি বলেছিলাম এগুলো একটু পড়ে ফেলতে, সবাই কি পড়ে ফেলেছো? জি স্যার। আচ্ছা, যদি পড়ে ফেলো তো বেটার। এখন তোমাদের একটা আমি কাজ দিব। ইতোমধ্যে আমি মনে হয় আপডেট করেছি কত,
প্যারাগ্রাফ পর্যন্ত মনে হয় শর্ট ব্রিফের কোশ্চেন আনসারগুলো আমি মানে 2024-এ 23-এ আসাগুলো কোশ্চেনগুলো দিয়ে আমি আপডেট করে দিয়েছি। হ্যাঁ, তো এখন তোমরা এটা পড়তে থাকো। আমি মোটামুটি কত রিপোর্ট পর্যন্ত আমি আপডেট করে দিয়ে একটা টেস্ট নিব তোমাদের রাইটিং স্কিলসের, ঠিক আছে? আর এর ভিতরে তোমাদের রিডিং স্কিলসের কত 17 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে, তাই না? এবং একটা ক্লাস নিব বলছিলাম, কবে জানো বললাম ক্লাসটা নিব? বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে তোমরা আমাকে জানাবা যে এইগুলোর প্যাসেজ পড়েছো এবং তার ভিতরে এগুলোতে সমস্যা আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি একটু রিভিশনটা লেটার সহ আমি তোমাদেরকে আগামীকালকের মধ্যে হয়তো রিপোর্ট পর্যন্ত আপডেট করে দিব। এই জন্য করা হয়েছে, এখনো শেয়ার করা হয়নি এখানে। ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, এসে অ্যান্ড রিপোর্ট অ্যান্ড লেটার্স, ঠিক আছে? এইগুলোর জন্য আমি আরেকবার একটা রিভিশনের টাইম দিলাম। এর উপর ভিত্তি করে আমি 10 জানুয়ারি একটা টেস্ট নিব, ঠিক আছে তো? আচ্ছা, কারণ এগুলো পড়া আছে না একবার করে, এই শর্ট আর ইয়াগুলো ব্রিফগুলো। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এর সাথে যুক্ত করে দিলাম হচ্ছে এসে এবং রিপোর্টের। অলরেডি রাইটিং প্রসেস এবং প্যারাগ্রাফেরগুলো কিন্তু হয়েছে, কারণ যেহেতু আমি এসে পর্যন্ত কোনো পার্ট সি পড়াচ্ছি না, তাই না? শুধু রিপোর্ট কিন্তু জি। অলরেডি আমাদের পার্ট সি পড়া হয়েছে মনে হয় রিপোর্টের। জি স্যার। হ্যাঁ, তার মানে আমার রাইটিং প্রসেস থেকে শুরু করে প্যারাগ্রাফ, এসে এবং রিপোর্ট পর্যন্ত, ব্রিফ এবং শর্টগুলো পর্যন্ত তোমাদের হয়ে আছে, এবং লেটারটাও যেহেতু এতদিন পর্যন্ত দিয়েছি, তার মানে শুধু আমি যেহেতু আপডেট করবো হচ্ছে শুধু যে কোশ্চেনগুলো এসেছে তার সাথে 2-1টা কোশ্চেন, অতএব এগুলো তোমাদের পড়া আছে, অতএব এগুলোর উপর একটা আমি টেস্ট নিব, ঠিক আছে তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা একটা নতুন কবিতা পড়তে যাব এখন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্রসিং ব্রুকলিন ফেরি পর্যন্ত শেষ করলাম, মানে 12টা পয়েম হয়ে গেল নাকি? হুম। এরপর আমাদের 13 নম্বর পয়েম হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা কি পড়া হয়েছে আমাদের এখানে? না স্যার। পড়া হয়নি। না স্যার। তাহলে এটা আমরা আজকে শুরু করব। ছোট্ট একটা কবিতা, কিন্তু খুবই অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, একটু মনোযোগী হতে হবে। স্যার ভালোই হলো, কালকে আমার ইনকোর্স পরীক্ষা এটা আছে। আচ্ছা, ভেরি গুড। দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ বাই এমিলি ডিকিনসন। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু এগুলো দেখে নিবা। এগুলো আমি এরপরে তোমাদের করব কি, 5টা করে কবিতার শুধুমাত্র পয়েটদের বিষয়টা একদিন পড়িয়ে নিব, ঠিক আছে? দিয়ে আমি ওখান থেকেই কিছু ব্রিফ কোশ্চেন রেডি করব তোমাদের জন্য, যাতে পয়েটদের উপর থেকে যদি কোনো ব্রিফ কোশ্চেন আসে সেগুলো যেন তোমরা পারো। তো আমি এখান থেকে যেমন পয়েটদের উপরে, বিশেষ করে লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার উপরে যেমন দিচ্ছি না, এরকম কিছু বেসিক জায়গা থেকে আমি কিছু কোশ্চেন করব। সেগুলো তোমাদেরকে পারতে হবে, কিছু কিছু কোশ্চেন আমি করব, এই জন্য এটা রিডিং পড়ে ফেলবা, কিন্তু ভালো রেজাল্টের জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে, বুঝতে পারছি? এবং সন্তুষ্ট বোধে তুমি পরীক্ষা দিয়ে আসবা। এই যে আজকে তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হলো, প্রথম পরীক্ষা। তো মোটামুটি কোশ্চেন বলা যায় যে প্রায় 100%ই, ঠিক আছে, ছেলে মেয়ে পেয়েছে এবং তারা জানাচ্ছে যে পরীক্ষা স্যার ভালো হয়েছে, ভেরি গুড। তা ভালো যে পরীক্ষাটা হয়েছে, সবার কি পরীক্ষা ভালো হয়েছে বলো তো? তোমার কি মনে হয়? না স্যার। এই যে এখানে এরা লিখেছে স্যার খুব ভালো হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সব লিখেছে, ভেরি গুড। কোশ্চেন বেশ কমন হয়েছে, কোশ্চেন কমন ছিল, কমন আসছে ইত্যাদি। কমন কোশ্চেন আসবে, তুমি পড়ো তাহলে কমন কোশ্চেন আসবে নাকি? কমন তো প্রতিবারই আসে। কার কাছে আনকমন হবে? যে সারা বছর বাদ দিয়ে ওই শেষের দিকে 2 দিন 5 দিন শর্ট করে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে যাবে, গিয়ে দেখবে যে সবগুলো আসেনি পরীক্ষায়। তো পড়াশোনা করলে কোশ্চেন কমন পাওয়া নিয়ে কারো সমস্যা না। হ্যাঁ,
আর তোমাদের ব্যাচটা নিয়ে আমি খুবই বিরক্ত, সত্যি করে বললাম। এই যে দেখো সেকেন্ড ইয়ারের একটা ব্যাচ তোমাদের দেখায়, নতুন ব্যাচ শুরু হয়েছে, এটা নতুন ব্যাচ শুধুমাত্র ডিসেম্বরে শুরু হয়েছে। তাতে এদের স্টুডেন্ট সংখ্যা কত জানো যুক্ত হয়ে গেছে অলরেডি এখানে? দেখো কতজন এখানে দেখাচ্ছে, একটু দেখো তো কতজন স্টুডেন্ট এখানে আছে। 199 199 জন এখানে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। তার মানে তারা কিন্তু কিছুদিন আগে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে এখন নতুন সেকেন্ড ইয়ারে, এই যে জাস্ট 1 মাস হয়েছে ওদের। হ্যাঁ, তাহলে ওরা এতজন আমার কাছে যুক্ত হলো কেন বলো তো? এই যে 1 মাস না যেতে 199 জন যুক্ত হয়ে গেছে, কেন হলো যুক্ত বলো? তারা জানে এখানে পড়লে পারে কাজটা বিশ্বস্ততার সহিত হবে, এই তো নাকি? আর যদি ফার্স্ট ইয়ারের পরীক্ষা না হতো এখানে যুক্ত হতো তারা? বলো তো, ভালো যদি না হতো, হতো কেউ? না। হ্যাঁ, তাহলে এখানে বিশ্বস্ততার সহিত তুমি পড়াশোনা করবা, জাস্ট আমি যা বলবো তা তুমি মেনটেন করবা, এইটুকুই। বাকি তো আর কিছু দরকার নেই। আমি যা বলবো তোমরা জাস্ট পড়ে যাবা, যেভাবে নির্দেশনা দিব তাই করবা। তাতেও তোমাদের সমস্যা কিসের? সারাদিনে কলেজে ক্লাস করার টাইম নাই, সন্ধ্যাবেলায় বাড়িতে লেপের তলে শুয়ে ক্লাস করবা, সেটাও টাইম নাই। তাহলে পড়াশোনা করার টাইমটা কোন জায়গায় তোমাদের বলো? আছে টাইম? তাহলে একটু মনোযোগী হও, আর যেভাবে যেগুলো বলবো জাস্ট পড়ে যাবা। পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না। পরীক্ষার কোশ্চেন যদি আনকমনও আসে তাও আশা করি তোমরা লিখে দিয়ে আসতে পারবা। এবং আমি তো তোমাদের সাথে কিছু কিছু কোশ্চেনের আনসার শেয়ার, এই যে পরীক্ষার খাতা শেয়ার করেছি, কি লিখছে দেখছো সব? দেখো এগুলো নাকি? একটু দেখো এগুলো। জি স্যার। হ্যাঁ, কি স্যার দাদা লিখছে ওইরকম লিখে আসতে হবে যদি পড়াশোনা না করো। আর স্যাররা সব কাঠের চশমা পরে নিশ্চয়ই খাতা দেখে না, তারা তাদের ভালো ভালো চশমা পরে খাতা দেখে। শুধু যদি খাতাটা যাচাই করে যদি ভালো করে আরও মার্ক করা হতো না, 100 জনে 10 জনের বেশি পাশ করতো না, ব্যাপারটা এরকম হয়ে যেত। তারপরও কেন এত বেশি ফেল করে, বুঝতে পেরেছো? ওকে, তো ঠিক আছে, আমরা প্রথমেই টেক্সটে চলে যাই। দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এমিলি ডিকেনসন। এই কবিতাটার মানেটা কি একটু বলো তো, মানেটা কি? বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা দিয়ে কি বোঝায়? তোমরা একটু 1 মিনিট ভাবো তো যে এটার কি মিনিং হতে পারে। যে একজন আমাকে একটু বলবা কি মিনিংটা হতে পারে। হাত তুলবা যে বলতে চাও, ভুল হোক তাও শেয়ার করতে হবে। আচ্ছা, একটু আজান হচ্ছে তো তোমরা ইয়া করো, তোমরা একটু ভাবো, আমি একটু মিউট করে রাখলাম, আজানটা শেষ হয়ে যাক। আচ্ছা, তো দেখি কে কে হাত তুললো। হ্যাঁ, ইতি বলো। স্যার এখানে বলা হয়েছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। মানে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি, লিটারাল মিনিং। হ্যাঁ, তাই। মানে এটার দ্বারা হয়তো কোনো অমরত্বকে বুঝাইছে। যেমন মৃত্যু সবসময় তো আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় চলে আসে, আর এখানে বলছে যে অপেক্ষা করতে পারে নাই। তো এখানে ইমমর্টালিটি কথাটা ইউজ করা হয়েছে, পরবর্তীতে হয়তো অমরত্বর বিষয় বলা হয়েছে এরকম। আচ্ছা, ঠিক আছে, তুমি বলেছো। এবার দেখি আরেকজন কে আছে, জান্নাতুল মাওয়া, তুমি বলো কি বলতে চেয়েছো। স্যার স্যার এটার অর্থ হচ্ছে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি, কারণ মৃত্যুই আমার জন্য অপেক্ষা করেছে। এখানে হচ্ছে মৃত্যু স্পিকারের জন্য অপেক্ষা করেছিল এবং 3 জন সহ তার কেরিজে গিয়েছিল। এটা হচ্ছে ডেথ, স্পিকার অ্যান্ড ইমমর্টালিটি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক এই জাস্ট 3 জন। টাইটেলটা সম্পর্কে একটু বলতে চাই যে আমাদের কি মনে হতে পারে টাইটেলটা দিয়ে। হ্যাঁ, কবিতা তো একটা কন্টেন্ট আছে, কিন্তু টাইটেলটা দিয়ে কি মনে হতে পারে যে আমরা কি সবাই স্পিকার অপেক্ষা করেনি, হ্যাঁ, মানে কেন কিন্তু করেনি, কেন মৃত্যুই করেনি? অপেক্ষা করেছিল। হ্যাঁ, কেন অপেক্ষা করেনি? স্পিকার কেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে না, মানে কি? কেন মৃত্যুর জন্য ভাবছে না? স্যার, কারণ তার অনেক কাজ আছে। হ্যাঁ, মানে আমরা এজন্যই। পৃথিবী নিয়ে ব্যস্ত, তাই না? আমরা পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত, আমরা মৃত্যুর কথা জানি। পৃথিবী নিয়ে ব্যস্ত হ্যাঁ, আছে কিন্তু স্যার, এই কেউ জন্য কি, সে হ্যাঁ কিন্তু কেউ কি কখনো আমরা মৃত্যুকে বসে বসে ভাবি যে মৃত্যু এখন আসুক, বলো? আমরা কিন্তু না। ভাবি, তাই না? না। হ্যাঁ, আমাদের মৃত্যুকে নিয়ে ভাবার টাইম নেই। আমরা কি ওই যে রিডিং স্কিলসে একটা কবিতা পড়ছিলাম, ওই যে ডেথ বি নট প্রাউড,
রিডিং স্কিলস পার্ট সিতে। জি স্যার। হুম, ওখানে কি মৃত্যুকে কি করা হয়েছে, পুরো একদম তুলোধনা করা হয়েছে, তাই না? যে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি কিচ্ছু না। হ্যাঁ, তুমি জাস্ট একটা ঘুমের থেকেও তোমার ক্ষমতা কম। ঘুমিয়ে তাও আমরা কিছুদিন কাটাই, কিন্তু তোমার কাছে যাওয়া মানে মুহূর্তের মধ্যে এপার থেকে ওপারে চলে যাওয়া, ইমমর্টালিটিতে দান করা। তার মানে আমি পারি না আমার মৃত্যুর জন্য অপেক্ষা করার বা থামার সময় নেই, যে আমি মৃত্যু আসবে। তারপর আমরা আরেকটা কবিতা পড়েছিলাম না, ওই যে আহ, একটা ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা বনের পাশে দাঁড়ালো, আসলে এরকম একটা কবিতা পড়ছিলাম এটা। আহ, হুম, জি স্যার, হ্যাঁ কাটিং বাই উড অন এ হ্যাঁ স্নো হ্যাঁ হ্যাঁ ইভিনিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টপিং বাই উড অন আ স্নোই ইভিনিং, স্টপিং বাই উড, তাই তো ওইটা হলো ঠিক। হ্যাঁ, ওই কবিতাটা যেমন, ওখানেও হয়তো স্পিকার হয়তো মৃত্যুর জন্য কিছুটা হলেও অপেক্ষা করেছিল, কিন্তু সে বলতেছে কি আমারও মৃত্যুর জন্য অপেক্ষা করার সুযোগ নেই। কারণ কি শেষে কি কি বলতেছে? হ্যাঁ, শেষে দুটা লাইন মনে আছে? স্যার, মাইলস টু গো হ্যাঁ, বিফোর আই মাইলস টু গো স্লিপ। বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে কি স্লিপ মানে মৃত্যু, অতএব ওই ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে, অতএব মৃত্যুকে নিয়ে ভাবার আমার টাইম নাই। হ্যাঁ, তাহলে পৃথিবীতে আমি যতদিন আছি আমি আমার জীবন নিয়ে ভাববো। আমার মৃত্যু যখন খুশি আসুক, সে আসবে, দয়া করে আমার জন্য সে আসবে, আমি তার জন্য আমি থামার লোক না। তাই বলছে দেখো এই জায়গায় যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, কারণ আমার যেহেতু মৃত্যুর জন্য থামার সুযোগ নেই, মৃত্যুর জন্য অপেক্ষা করার সুযোগ আমার নেই, হি কাইন্ডলি স্টপড ফর মি, সে বরং তার পথ দিয়ে যাওয়ার সময় সে আমার কাছে এসে সে বরং থামবে। আমি তো আমার মতো চলবই, আমি মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আমি মারা গেলাম, তাহলে আমি কি মৃত্যুর জন্য থামছিলাম, নাকি মৃত্যু এসে আমাকে নিয়ে নিয়ে গেল? বলো তো, মৃত্যু এসে মৃত্যু আমাকে নিয়ে আসলো গেল। আমার কাছে, আমার তো মৃত্যু নিয়ে ভাবার টাইম নাই, আমি তো মৃত্যুকে নিয়ে ভাবছি না। এমনকি আমি অসুস্থ মনে করি, আমি এত অসুস্থ যে আমার বাঁচার আকাঙ্ক্ষা, আমি মরবো এটা আমি ভাবি নাই, কিন্তু হঠাৎ করে অসুস্থ থাকা অবস্থায় আমি মারা গেলাম, অতএব মৃত্যু আমার কাছে এসেছে, আমি তো মৃত্যুর কাছে যাচ্ছি না। তাই যেহেতু আমার, কারণ কি বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, যেহেতু আমি মৃত্যুর জন্য বসে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না, থামার সময় আমার নেই, মৃত্যুই দয়া করে আমার কাছে এসে থামে, বসে, তাই তো, এবং আমাকে নিয়ে যায়। তারপরে মৃত্যু আসলো, হি কাইন্ডলি স্টপ ফর মি। দেখো এই যে হি কাইন্ডলি স্টপ ফর মি মানে কি, তাহলে কি স্পিকার কি জীবিত আছে না মারা গেছে? ভাবো এবার, স্পিকার এখন মারা চিন্তা গেছে, করতেছে যে মারা মারা গেছেন। গেছে মনে করো। হ্যাঁ, কবিতা অনুসারে আমরা ধরে নিলাম যে স্পিকার এখন মারা গেছে, মৃত্যু দয়া করে আমার কাছে এসেছে, তার মানে মৃত্যু আমাকে এখন নিয়ে যাচ্ছে। এবং যখন সে আমাকে নিয়ে যাবে, এখন আমরা জগতের বিষয় নিয়ে যেমনভাবে ভাবি যে আমরা যখন কোথাও যাই তখন আমাকে গাড়ি ঘোড়ায় করে নিয়ে যায়, তাই না? ঠিক ওইভাবে মৃত্যু ও কী করলো, আমাকে একটা ক্যারিয়েজে তুললো। ক্যারিয়েজ মানে কি? ক্যারিয়েজ মানে কি? গাড়ি, তাই তো, একটা গাড়ি। বলছে দ্য ক্যারিয়েজ, তারপরে আমাকে মৃত্যু নেওয়ার পর আমরা একটা ক্যারিয়েজে উঠলাম, গাড়িতে উঠলাম। দ্য ক্যারিয়েজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমমর্টালিটি। তাহলে এই যে ক্যারিয়েজ বা যে গাড়ি, যে গাড়িতে আমাকে তোলা হলো, সেই গাড়িতে আমরা এবং ইমমর্টালিটি আছি। তাহলে গাড়িতে কে কে আছে? আমরা মানে কি? আওয়ার সেলভস মানে কে কে কে? মৃত্যু এবং স্পিকার। স্পিকার, তাই তো, স্পিকার, মৃত্যু এবং তার সাথে রয়েছে ইমমর্টালিটি। কারণ কি, যে গাড়িতে আমি চললাম, যে গাড়িতে এখন আমি উঠলাম, এখানে কি আমাকে দ্বিতীয়বার আর মৃত্যুর কথা ভাবা লাগবে বলো তো? না, না। না। ওই যে সেই সেই ডেথ বি নট প্রাউডের মতো, যে মৃত্যুই আমার কাছে মারা গেছে, মানে আমি এখন ইমমর্টালিটি গ্রহণ করে ফেলেছি, মৃত্যু এসে আমাকে হেল্প করলো ইমমর্টালিটি পাইতে, অতএব মৃত্যুই আজকে আমার কাছ থেকে নাই হয়ে গেল মনে করো। যদিও আমি ওই গাড়িতে আছি, কারণ গাড়িতে মৃত্যু আমাকে নিজেই তুলে নিয়েছে একটা জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে এই ক্যারিয়েজটা কি সিম্বলাইজ করে বলো তো? এটা কোন ক্যারিয়েজ হতে পারে? আমরা যখন মারা যাই বা মানুষ মারা গেলে আমরা কিছু একটা শবযাত্রা। শবযান বা খাটুলি, খাটুলি বলে না, ওই যে তোমার খাটিয়া, যাতে করে কবরস্থানে নিয়ে যায় নাকি? হ্যাঁ, যাতে কি কি করে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য কাঁধে করে সবাই যখন নিয়ে যায় তখন একটা কি থাকে, ওটাকে কি কি বলা হয়? খাটিয়া। খাটুলি বলে। হ্যাঁ, খাটিয়া বা খাটুলি যেটাই বলি না কেন, সেইটা হচ্ছে মনে করো আমাদের সেই ক্যারিয়েজ, যে ক্যারিয়েজে আমাকে তোলা হলো, যেখানে মৃত্যু রয়েছে, আমি রয়েছি এবং সাথে রয়েছে ইমমর্টালিটি। হ্যাঁ, তো এরকম আর কি বিষয়টা। যে
তারপরে কি হচ্ছে, এবার আমাদের গাড়ি চললো, উই স্লোলি ড্রোভ। হুম, উই স্লোলি ড্রোভ মানে কি, আমাদের গাড়ি এখন চলছে। এখানে কি আর তাড়াহুড়ো আছে বলো তো? আমাদের জীবনে তো তাড়াহুড়ো আছে, তাই না? আমরা এখন তাড়াহুড়ো করি সব কিছুতে, এই বাড়ি যেতে হবে, এই পড়তে বসতে হবে, এই কলেজে যেতে হবে, ক্লাস করতে হবে, ক্লাস থেকে বার হয়ে দ্রুত বাসায় যেতে হবে, বাসায় গিয়ে রান্না করতে হবে, বিশেষ করে মেয়েদের। হ্যাঁ, হয়তো কারো কারো বাচ্চা আছে, তাকে খাওয়াতে হবে। হ্যাঁ, গাড়ি আসতে চলছে কেন, গাড়ি আরও জোরে টানাও, রিক্সাওয়ালাকে বলি ভাই আরও জোরে টানেন, মানে তাড়াহুড়ো আছে। কিন্তু এই যে যখন আমি মারা গেলাম, মৃত্যুর সাথে আমি যে গাড়িতে চড়েছি, এখানে কি আমার আর কোনো তাড়া আছে কোথাও যাওয়ার, যে আমাকে ওই জায়গায় খুব তাড়াতাড়ি যেতে হবে? কোনো তাড়াহুড়ো না। নেই। তাই বলতেছি কি, উই স্লোলি ড্রোভ, আমরা ধীরে ধীরে চলছি। কারণ কি, হি নিউ নো হেস্ট, কারণ এই যে ক্যারিয়েজ, এই যে গাড়ি, এই গাড়িতে যে মৃত্যু আমাদেরকে লিড করে নিয়ে যাচ্ছে, এই মৃত্যুর যেন কোনো তাড়া নেই। হি নিউ নো হেস্ট, হেস্ট মানে কি, মানে তরা বা তাড়াহুড়ো নাকি? হ্যাঁ, অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে, এবং আমিও কি করেছি, ছেড়ে দিয়েছি। পুট অ্যাওয়ে মানে কি, ছেড়ে দেওয়া, লিভ করা, ত্যাগ করা। কি ত্যাগ করেছি? মাই লেবার অ্যান্ড মাই লিজায়ার টু। হুম, তাহলে মৃত্যু যখন আমাকে তার দয়া করে তার গাড়িতে আমাকে তুলে নিল, তখন পৃথিবীতে আমার যে পরিশ্রম, আমার যে তাড়াহুড়ো, সাথে সাথে আমার যে অবসর, এই সব কিছুকে আমিও বাদ দিয়েছি। কিসের কারণে? ফর হিজ সিভিলিটি। সিভিলিটি মানে কি? ভদ্রতা। ভদ্রতা, মানে তাকে সম্মানের খাতিরে। কারণ সে আমাকে তার গাড়িতে তুলে নিয়েছে, সে আস্তে আস্তে যাচ্ছে, তাহলে তার যখন কোনো তাড়াহুড়ো নেই, তাহলে আমারও কোনো তাড়াহুড়ো নেই। কারণ তার প্রতি ভদ্রতা প্রদর্শন করার জন্য মৃত্যু যেহেতু আমাকে দয়া করলো ইমমর্টালিটি পাইতে, তাই মৃত্যুর খাতিরে আমিও পার্থিব বা পৃথিবীর যত পরিশ্রম, তাড়াহুড়ো, তারপরে রোগ, মানে লিজায়ার, অবসর, মানে আকাঙ্ক্ষা, সব কিছু আমিও ছেড়ে দিলাম। ঠিক আছে, দিয়ে বললাম চলো আমরা এখন ধীরে সুস্থে যাই। তো ঠিক ওইরকমভাবে আমরা মনে করে যাচ্ছি, উই স্লোলি ড্রোভ, মানে মনে করো এখন এটাকে, এই ক্যারিয়াসটাকে আমরা খাটুলি না ধরে এখন আমরা ধরে নিই যে এটা একটা অদৃশ্য কোনো বাহন, যেটা এই স্পিকার মানে কি, স্পিকার মানে স্পিকারের বডিকে বুঝতেছি না, সোলকে বুঝবো এখন, বলো তো? সোল। সোল। সোল, হ্যাঁ, কারণ কি, এই তো। সেই সোলটা যখন বডি থেকে বার হয়ে গেছে, এখন সে যাচ্ছে অসীমতার দিকে। হ্যাঁ, যেখানে কোনো সীমা নেই। কোথায় গিয়ে থামবে, তার জায়গা কোথায়, তার ডেস্টিনেশন কোথায়, আমরা জানি না। যেহেতু ডেস্টিনেশন নাই, তাই আমরা চলছি তো চলছি, চলছি তো চলছি। এবং বলছে উই পাস দ্য স্কুল, তারপর আমরা যখন যাচ্ছিলাম, আমরা স্কুলের উপর দিয়ে আমরা যখন স্কুল দিয়ে পার হচ্ছিলাম বা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম হোয়ার চিলড্রেন স্ট্রোভ অ্যাট রিসেস ইন দ্য রিং, মানে চিলড্রেনটা কি করছে, স্ট্রোভ মানে বুঝো তো? কিছু পাওয়ার জন্য হ্যাঁ, স্ট্রাইভ, চেষ্টা করছে। স্ট্রাইভের পাস্ট টেন্স। হ্যাঁ, স্ট্রাইভ মানে কি, চেষ্টা করা, প্রচেষ্টা করা। কি করার জন্য চেষ্টা করে? তারা হয়তো খেলাধুলা করছে কেউ, কেউ হয়তো মানে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে। হ্যাঁ, দেখো, মেক গ্রেট ইফোর্টস টু অ্যাচিভ অর অবটেইন সামথিং, স্ট্রাগল অর ফাইট ভিগোরাসলি, মানে কি, শিশুরা পর্যন্ত তারাও কি করছে, চেষ্টা করছে, স্ট্রাইভ করছে। কোথায়? অ্যাট রিসেস মানে বুঝি তো, রিসেস কি জিনিস? ছুটি। রিসেস, অবসর সময়। হ্যাঁ, অ্যাট যেহেতু বলা বা হয়েছে, ছুটির টাইমটা সম্ভবত। না আচ্ছা, এটা একটা বিল্ডিং এর জায়গা, ঠিক আছে, এখানে রিসেশন আসবে না, রিসেস অফ আ বিল্ডিং। হ্যাঁ, মানে অনেক সময় ওই যে বারান্দা টারান্দা থাকে না, ওয়ালের বা সিলিংয়ের বা ফ্লোরের সামনের অংশ থাকে না স্কুলের, যদি স্কুল বড় হয়, দোতলা তিনতলা হয়, তখন একটু সামনে ফাঁকা জায়গা থাকে না? দেখো, এই যে এরকম জায়গাগুলো থাকে না, এই যে এরকম জায়গা থাকে সামনে, হ্যাঁ, এগুলোকে রিসেস বলা হয়। করিডোর। হ্যাঁ, এই আর রিসেস। প্যারাফ্রেজে ব্রেক টাইম দেওয়া আছে। হ্যাঁ, বলো বলো। স্যার প্যারাফ্রেজে হচ্ছে রিসেসের ওখানে ব্রেক টাইম দেওয়া আছে। ব্রেক টাইম দেওয়া আছে, তাই তো? কিন্তু এখানে আসলে শুধু ব্রেক টাইম না, একটা জায়গাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, হোয়ার বলা হয়েছে না, হোয়ার চিলড্রেন, তাই তো? স্কুল তো বলা হচ্ছে, স্কুলের, হ্যাঁ, অবসর সময় তো আসবে, হয়তো সেন্স বুঝে ওইটা অবসর সময় নিয়ে এসেছে। কারণ এই রিসেসে কখন আসবে বাচ্চারা, স্কুল চলাকালীন না ব্রেক টাইমে আসবে? স্যার আমাদের স্কুলে আমরা হচ্ছে ওই ব্রেক দিলে আমরা ওটাকে রিসেস বলতাম তো। হ্যাঁ হ্যাঁ, তা ওখানে ওই জায়গাতে তারা
খেলা করছে বা চলাফেরা করছে এইটাকে বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, তো যাই হোক, যেভাবেই বুঝো না কেন অর্থ ঘুরে ফিরে একই। যে তুমি যদি অবসর সময় বলো তখনও তারা ওই যে ছুটির সময় বা অবসর সময় বা এখন ক্লাস নাই তখন তারা লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, ইন দ্য রিং মানে কি, অনেক সময় ওই যে হাত ধরে সার্কেল ছেলেমেয়েরা হয়ে। খেলা করে না সার্কেল হয়ে। হ্যাঁ, মানে বাচ্চারা কি করছে, খেলা করছে, তাড়াহুড়ো করছে, মানে চেষ্টা করছে, দৌড়াদৌড়ি করতেছে, এটা তারাও যেন ব্যস্ত। তারাও যেন কোনো কাজ করতে ব্যস্ত, কিন্তু স্পিকার কি ব্যস্ত? স্পিকার কিন্তু না না, না তার যেন কোনো তাড়াহুড়ো নেই, একদম শান্তভাবে চলছে মৃত্যুর সাথে। এবং বলছে কি, উই পাস দ্য ফিল্ডস অফ গেজিং গ্রেইন, আমরা তারপরে ফসলের যে জমি সেখান দিয়ে পাস করলাম। তাহলে হচ্ছে উই পাস দ্য ফিল্ডস অফ গেজিং গ্রেন। গেজিং গ্রেন মানে কি? চাষ করা হচ্ছে এখন। না, চাষ করা না, অলরেডি ফসল গেজ করতেছে মানে কি? গেজ তোলা বলতো না, গেজ মানে কি? গেজ স্যার গেজ মানে তো এক দৃষ্টিতে এক তাকায় দৃষ্টিতে থাকা। তাকিয়ে থাকা, তার মানে কি ফসলগুলো আমাদের দিকে যেন তাকিয়ে আছে, মানে কি অলরেডি ফসল জমিতে হয়ে হয়েছে, ফুলে, তাই তো? এরকম আর কি। দেখো, লুক স্টিডিলি মানে কি, স্টিডি ইন্টেন্ট লুক, মানে ফসলগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে, মানে কি অলরেডি ফসলের মানে জমিতে যে ফসলগুলো সেগুলো অনেক বড় হয়ে গেছে, কিছুটা হয়তো বা ফসল ধরেও গেছে, যেমন ধানের গাছ, তাই না? ধানের গাছে হয়তো ধান ধরে গেছে, গমের গাছ হলে হয়তো গম ধরে গেছে, হ্যাঁ, জবের গাছ হলে তো জব ধরে গেছে, এরকম আর কি। তাই বলতেছে আমরা সেই ফিল্ডের পাশ দিয়ে যাচ্ছি যেখানে ফসলের জমি, মানে ফসলও কি একটা সময় নিয়ে আছে না, তারাও কি একটা নির্দিষ্ট সময় পর তারাও কি কি করছে, এক সময় কি হবে, পেকে যাবে, তাই কেটে না? ফেলা তাহলে হবে। তারাও কি তাড়াহুড়ো করছে না একটা জায়গায় পৌঁছানোর জন্য? তারাও কিন্তু একটা জায়গায় পৌঁছানোর জন্য ফসলও কি করছে, একটা নির্দিষ্ট সময় পর কি ফসল বড় হয়, ফসল ধরে, গাছ বড় হয়, ফসল ধরে, ফসল পেকে যায়, তারপরে আবার মারা যায়। তাহলে তাদের তো একটা টাইম লিমিট আছে, আছে না? ফসল কি সারা জীবন এরকম থাকবে, নাকি সেও তার না সার্কেলের মধ্যে, তার টাইমের মধ্যে সে বড় হয়ে যাবে, ফসল ধরবে এবং পেকে নষ্ট হয়ে যাবে? তো এইখানে বলতেছে যে ফসলদের মধ্যেও এরকম গেজিং গ্রেন মানে বুঝতে হবে যে ফসলগুলো তার নির্দিষ্ট সীমার মধ্যে তাদের ভিতরে কাজে ব্যস্ত, সেরকম ফিল্ড দিয়ে আমরাও পাস করলাম। কিন্তু আমাদের ভিতরে কি কোনো তাড়াহুড়ো আছে? বলো, নাই তো, নাকি? একইভাবে উই না পাস দ্য সেটিং সান, এমনকি দেখো সূর্য সেট করতেছে, মানে সূর্যও ব্যস্ত। সূর্য কিসের কাজে, কিসের জন্য ব্যস্ত? ডোবার জন্য ডোবার জন্য ব্যস্ত। সে ওঠার সূর্য জন্য উঠেছে, দিনের কাজ শেষে সেও ডোবার জন্য ব্যস্ত, তাকেও আমরা পাস করলাম। তার মানে কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এগিয়ে যাচ্ছি, আর চলার পথে যা কিছুই দেখতেছি সবাই কি নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু ব্যস্ত আমার কোনো কাজ নেই। কারণ কি, আমি অলরেডি মৃত্যুর প্রতি ভদ্রতা দেখানোর জন্য আমি আমার লেবার বা লিজেয়ার সবই ছেড়ে দিয়েছি। যেমন যদি আমরা এখানে রিসেস মানে যদি ধরি যে লিজেয়ার টাইম, তাহলে লিজেয়ারে তারা ব্যস্ত, তাই না? চিলড্রেনটা কি লিজেয়ারের সময়ে ব্যস্ত, কিন্তু আমার লিজেয়ারও নেই, আমার লেবারও নেই, মানে আমার অবসর কিসের? যার কোনো কাজ নেই তার আবার অবসর আছে? বলো, অবসর বলে কিছু আছে? অবসর মানে কি কাজের ব্রেক টাইম, তাই না? ব্রেক টাইম কিন্তু যার কোনো কাজই নাই তার আবার ব্রেক টাইম আছে? বলো, না নাই না নাই। তা আমার তো কোনো কাজই নাই, কারণ আমরা সে সকল লেবার টেবার সব ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা চলছি কোনো একটা দিকে। হ্যাঁ, এবার বলছে কি, অর রাদার, এবার দেখো একটা সেন্স দেখো, আমরা কি করলাম, সেটিং সানকে পাস করলাম, সেটিং সানকে পাস করলাম, দিয়ে কবি আবার বলতেছে, স্পিকার বলতেছে না, মনে হচ্ছে মিস হলো, না না না, অর রাদার হি পাস্ট আস, সূর্যই যেন আমাদেরকে পাস করলো। তার মানে কি আমরা এত ধীরে চলছি যে সূর্যও আমাদেরকে পাস করে যাচ্ছে, আমরা সূর্যকে পাস করি নাই। তার মানে কি খুবই লিজারলি, ভেরি স্লোলি উই আর গোয়িং অ্যাহেড, যে খরগোশও আমাদেরকে পার করে যাবে, ব্যাপারটা এরকম, সরি কচ্ছপও আমাদেরকে পার করে যেতে পারে, এত ধীর গতিতে আমরা চলছি। মানে এখানে দিয়ে কি বোঝালো, যে যেহেতু আমাদের সামনের সময় এখন ইটার্নাল, তাহলে যার সময় ইটার্নিটি তার কি তারা আছে কোনো কাজে? বলো, কোনো কাজে তারা নেই। না কিন্তু পৃথিবীতে আমাদের প্রত্যেকটা সময়ের কি একটা তারা আছে, আছে না? আমি ছোট ছিলাম, ক্লাসে গেলাম, স্কুলে ভর্তি হলাম, স্কুলে গেলাম, স্কুলে ভর্তি হলাম,
এই তো 1 বছর পর পরীক্ষা, প্রথম শ্রেণীতে ভর্তি হলাম, প্রথম শ্রেণীর পরীক্ষা দিলাম, দ্বিতীয় শ্রেণীতে উঠলাম, আবার তাড়াহুড়ো, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় পাশ করতে হবে, কি ব্যস্ততা, তৃতীয় শ্রেণী এইভাবে করতে করতে আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি, তাও তাড়াহুড়ো নাকি, আজকের মধ্যে কোর্স শেষ করতে হবে, আজকের মধ্যে পড়া শেষ করতে হবে, সামনে পরীক্ষা আসতেছে, সব কিছুর মধ্যে কেমন যেন একটা তাড়াহুড়ো, তাই না? এরপর চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, সন্তান পালন করতে হবে, সন্তানকে বড় করতে হবে, সন্তানকে বড় করে বিয়ে দিতে হবে, হ্যাঁ, তার আবার নাতিপুতি হবে, আমি তারপরে মারা পড়ে যাব, শেষ। এই যে তাড়াহুড়ো, এই তাড়াহুড়ো কি মৃত্যুর পরে থাকবে আমাদের? মৃত্যুর পরে কি না। তাড়াহুড়ো? কারণ আমাদের কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কোনো কাজও নেই, তার মানে কি উই আর জাস্ট, তাহলে মৃত্যুর আগে ভালো দিন নাকি মৃত্যুর পরের ভালো দিন বলো? বরং পৃথিবীতেই তো আমাদের ব্যস্ততা বেশি, তাহলে এত টেনশন, এত ব্যস্ততার মধ্যে কি দরকার? হ্যাঁ, তার লাইফটা আমরা একটু পড়বো, দেখবা যে লাইফটা একটু পড়লে বুঝতে পারবো যে তিনি এই জাতীয়, তার যতগুলো কবিতা আছে অধিকাংশ কবিতা এই ধরনের, মৃত্যুকে নিয়ে লেখা, ইমর্টালিটিকে নিয়ে লেখা। থার্ড ইয়ারে অনেকগুলো কবিতা পাবা একটা কোর্স হিসাবেই, দেখবা যে এইরকম ছোট ছোট লাইন, হ্যাঁ, এবং বিশেষ করে এরকম ড্যাশ আছে, দেখো প্রত্যেকটা কবিতায় তার কি থাকবে, এরকম ড্যাশ থাকবে। এই ড্যাশ মানে কি, মানে সেন্স দিচ্ছে একটা, যেন তিনি খুব ধীরে বলছেন, কারণ সেন্টেন্সের ভিতরে ড্যাশ মানে কি, গ্যাপ না? জি স্যার। একটা সেন্টেন্সের ভিতরে এইরকম কোনো গ্যাপ না থাকে মানে আমি এটা দ্রুত পড়বো আমি, কিন্তু যখন আমি এটা বলতে বলতে একটা ড্যাশ দিয়ে দিলাম, মানে থামলাম, যেন আমার কোনো তাড়া নেই, আবার এখানে একটু একটু ড্যাশ দিয়ে দিলাম, মানে আমার কোনো তাড়া নেই, আমি সেন্টেন্সটা আমি দরকার 1 ঘন্টা ধরে পড়বো, হ্যাঁ। ইট ইজ বেটার টু সে দ্যাট দ্য স্পিকার, মানে আমরা যখন স্লো মোশনে ভিডিও দেখি, দেখি না, স্লো মোশনে চলে না, হ্যাঁ। তা কবিতার এই যে মাঝে মাঝে এরকম গ্যাপ, মানে বুঝতে হবে যেখানে একটা পজ আছে, একটা বিরতি আছে, একটা স্লোনেস কাজ করছে, যেন মানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো কাজ নেই। এই যে আমি ক্লাসটা শুরু করলাম, তো দ্রুত আমাকে পড়াতে হবে, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই ক্লাসের মধ্যে আমাকে কবিতাটা শেষ করতে হবে, এটা তাড়াহুড়ো কাজ করছে, আমি খুব দ্রুত কথা বলছি। কিন্তু যদি আমাদের তাড়াহুড়ো না থাকে, আমি কি দ্রুত কথা বলবো? বলো, নাকি আরামে বলবো? না। আরামে পড়াবো, তাই না? আরামে। একটা সেন্টেন্স বলবো হয়তো এক এক ঘন্টা ধরে, হ্যাঁ, চলবে, হবে, এরকম। তাই বলছে অর রাদার, হ্যাঁ, হি পাস্টাস, দিয়ে আবার গ্যাপ, এরকম করে। তারপরে কি হলো, দ্য ডিউজ ড্রু ক্রিভারিং অ্যান্ড চিল। এরপর যখন আমরা পাস করছি, সূর্য যেহেতু ডুবে যাচ্ছে, তখন কি হবে, সেটিং সান মানে কি, কোন সময়, দুপুর না সন্ধ্যার দিকে? সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার দিকে। আর সন্ধ্যা হয়ে আসা মানে কি, রাতের শিশির পড়া শুরু করছে। তাই বলছে দ্য ডিউজ ড্রু মানে কি, ধীরে ধীরে শিশির কণা যেন কুইভারিং অ্যান্ড চিলকে নিয়ে আসতেছে। কুইভারিং মানে কি, কাঁপুনি, চিল মানে কি, ঠান্ডা কাঁপুনি আমার শরীরে এসে ধরা দিচ্ছে। কারণ কি, কারণ ফর অনলি গোসামিয়ার অ্যান্ড মাই গাউন মাই টিপেট অ্যান্ড অনলি টুলে। তাহলে আমি যখন মারা যাই, আমাকে তারা, আমার শরীরে মানুষ কি পরিয়ে দিবে বলো তো? আমাকে কি গরম জামা টামা পরিয়ে দিবে সবাই? বলো। না স্যার, না, কাপড়ের না। হ্যাঁ, পাতলা জাস্ট কাপড়। কাপড়ের কাপড় পরিয়ে দিবে, হালকা পাতলা কিছু কাপড়, তাও সেটা আবার কেমন হবে, পাতলা। হুম, তাই বলতেছে আমি যে ড্রেসটা পরে আছি, সেই ড্রেসটা হচ্ছে গোসামিয়ার। গোসামিয়ার মানে বুঝো? পাতলা। হ্যাঁ, গোসামিয়ার মানে হচ্ছে মাকড়সার জাল, চিনি আমরা, জি স্যার। স্যার। মাকড়সার খুবই পাতলা জালের মতো, এই যে এইরকম, হ্যাঁ, এইরকম একটা পোশাক। বিশেষ করে এই যে মেয়েরা যে পাতলা জামা পরে এইরকম আর কি, সেই রকম ড্রেসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যে আমার একমাত্র গাউন, সে গাউনটা কি, গোসামিয়ারের মতো পাতলা, সাথে রয়েছে আমার টিপেট বা টিপ অ্যান্ড অনলি টুলি। হ্যাঁ, তাহলে এই, এটা মানে কি, দেখো ড্রেসটা আমরা একটু দেখে নিই। এই যে গলায় একটা করে পরে আছে না, এই যে গলায়, দেখতে পেয়েছো? এই যে গলায়, এই যে এই গলায় ইনি পরে আছেন, এই যে গলায়, এই উপর দিয়ে বিশেষ করে ছোট মেয়েরা পরে, তাই না, স্কার্ফ জাতীয়। স্যার বিপের মতো। হ্যাঁ, এখন তোমরা জানো এই যে এখানে পরে আছে, এ পরে আছে, এরকম একটা আছে গলা বন্ধন। আর কি আছে, এই যে এরকম পাতলা কিছু, ওই যে এই যে মেয়েরা বিশেষ করে ছোট বাচ্চারা যেমন পরে, হ্যাঁ, এরকম পাতলা ড্রেস মাথায় দেওয়ার জন্য, হয়তো এটা মাথায় বা চুলে পরার জন্য বিশেষ করে, হ্যাঁ, এইরকম পাতলা ড্রেস, মানে এগুলো বোঝানো যা, সেগুলো উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে যে
আমার একটা কম্পন চলে আসছে, আমি একটু ঠান্ডায় কেঁপে যাচ্ছি। কারণ কি, আমি পরে আছি এরকম গোসামিয়ারের মতো পাতলা ড্রেস। কারণ কি, এছাড়া তো আমাকে আর অন্য কোনো ড্রেস কি নেওয়ার সময় নেই বা আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, আর এটা পরেই আমি কি করছি, মৃত্যুর সাথে এবং ইমর্টালিটির সাথে আমি এগিয়ে যাচ্ছি। এইখানে কবিতাতে মনে হতো স্যার সে তো মারাই গেছে, তার আবার ঠান্ডা লাগার কি আছে, তাই না? এখন কবি কখনো কখনো মানে ইমাজিনেশনে বাস্তবতার সাথে কিছু মিলিয়ে একটা কথা বলার চেষ্টা করেছে। এখানে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে সেন্সে মিলাতে পারবো না, এটা আবার কেমন করে হলো? একবার বলতেছি তার বডি তো আর যেতে পারে, তার বডি তো কোথায় যাবে, তার আত্মা কোথায় যাবে? হ্যাঁ, তাহলে তার যখন আত্মা আছে তার বডির আবার শীত লাগবে কেমন করে, এরকম একটা বিষয় আসবে। আসলে এটাকে তিনি এই সেন্সে বোঝাতে যাচ্ছেন যে পৃথিবী থেকে যখন আমি চলে আসব, যখন আমি মৃত্যু পরবর্তী জীবনযাপন করব, তখন আমার আসলে এগুলোর প্রয়োজন হবেও না। পোশাকের কি প্রয়োজন আছে আমাদের? ড্রেসের কি প্রয়োজন না। আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। তাই কি বলছে, যাই হোক এইভাবে আমি থামতে থাকলাম, মানে আমরা আসতে থাকলাম, চলতে থাকলাম, চলতে চলতে শেষে আমরা থামলাম কোথায়? উই পজড বিফোর আ হাউস। আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। দ্যাট সিমড আ সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড। যে বাসাটাকে মনে হলো এটা যেন মাটির উঁচু একটা ঢিবি। সুয়েলিং মানে কি? ঢিবি না, উঁচু অংশ। গ্রাউন্ড মানে কি? মাটি। মাটি। মাটির একটা ঢিবি। তাহলে মাটির একটা ঢিবি কি কি হতে পারে? কবর। 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 হুম, তাই বলছে উই পজড বিফোর আ হাউস দ্যাট সিমড আ সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড। যেখানে একটা মাটির ঢিবি বলে মনে হলো। এবং সে মাটির ঢিপির যে হাউসটা, এর কোনো ছাদ থাকবে? এর কোনো ছাদ আছে কবরের? দ্য রুফ ওয়াজ স্কেয়ার্সলি ভিজিবল। রূপ তো দেখাই যাচ্ছে না। সাথে সাথে কর্নিস ইন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডে কর্নিসও নেই। কর্নিস বুঝি আমরা, আমরা কার্নিস বলি অনেক সময়। ছাদের কার্ন। হ্যাঁ, কর্নিস বলি না আমরা, ছাদের বাড়তি যে অংশ। এই যে ছাদের যে বাড়তি অংশ থাকে না, তা আমাদের যে কবর, গ্রেভ ইয়ার্ড বা গ্রেভের কি কোনো ইয়া থাকবে যদি ছাদ না থাকলে? তার কি কোনো কর্নিস আছে? না। কর্নিস ইন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, কর্নিসটা হয়ে গেছে গ্রাউন্ড নিজে না। এই যে দেখো, এই কর্নিসটা কি, এই যে মাটির সাথে মিলে আছে, এই জন্য বলছে কর্নিস ইন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, এটা তো বাঁধানো কবর দেখানো হচ্ছে, কিন্তু যদি শুধু মাটির অংশ থাকে, এই যে শুধু সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড, আর এই হচ্ছে কর্নিস হচ্ছে কার সাথে? গ্রাউন্ডের সাথে মিলে আছে, মানে কোনো কর্নিস না, তার মানে কবর বোঝাতে যাচ্ছেন তিনি। হ্যাঁ, যেটা হলো একটা কবর। তাই বলছে দ্য রুফ ওয়াজ স্কেয়ার্সলি ভিজিবল, দ্য কর্নিস ইন দ্য গ্রাউন্ড। তারপর বলছে কি, সিন্স দেন, ওই যে আমি ওই বাসাতে যে ঢুকলাম, ওই বাড়িতে যে ঢুকলাম, ইট সেঞ্চুরিজ, তারপরে শতবর্ষ যেন পার হয়ে গেছে। অ্যান্ড ইয়েট ফিলস শর্টার দ্যান দ্য ডে। হ্যাঁ, পৃথিবীতে একটা দিন আমাদের কাছে কেমন মনে হয়? 1 বছরের থেকে ছোট মনে হয় না? 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন থাকলো। কিন্তু স্পিকার বলতেছে ওই যে বাড়িতে আমি ঢুকলাম, এই বাড়িতে ঢোকার পর কত যে শত শত বছর পার হয়ে গেছে, তারপরও মনে হচ্ছে এই তো একটা দিনের থেকেও ছোট সময় যেন আমি এখানে আছি। কারণ কি? কারণ ইটার্নিটি যেখানে, আমি যখন বলতেছি আমি আর 60 বছর বাঁচবো, তখন আমার ভিতরে একটা কি তরা আছে, তাই না? তারা আছে। তখন আমি বললাম হায় রে, 10 বছর চলে গেছে, আমার এখন বয়স 40, এরপর হবে 60, তারপরে মারা যাব, এরকম একটা গণনা থাকবে। কিন্তু যেখানে মৃত্যু নেই, যেখানে কোনো কাজ নেই, যেখানে কোনো তারা নেই, সেখানে কি টাইমের কোনো কাউন্ট থাকবে? বলো তো। না স্যার। আমাদের পৃথিবীর যেটা হয়তোবা লাখ লাখ কোটি কোটি বছর, সেই হিসাবও তো আমরা নিশ্চয়ই মৃত্যুর পর করব না। যেমন হচ্ছে এই যে আমরা 365 দিনে 1 বছর গণনা করি, এটা কিসের সাপেক্ষে বলো তো? এটা কিসের সাপেক্ষে? পৃথিবী নিজ হ্যাঁ, পৃথিবীর যে সূর্যের ঘূর্ণন, চারপাশে তো, সেটার হ্যাঁ, সূর্যকে ঘিরতে সূর্যকে 365 দিন সময় প্রদক্ষিণ লাগে। করতে যে সময়টুকু লাগে, সেটা দিয়ে আমরা মেনলি এই বছরটাকে কাউন্ট করেছি। দিনকেও আমরা কাউন্ট করেছি সূর্য নিজ, সূর্য তাই তো, নিজ অক্ষে, নিজ মানে অক্ষে পৃথিবী নিজ যেটুকু অক্ষে ঘুরতেছে যতক্ষণ ঘুরতে পারে। এইটুকুকে ধরে আমরা একদম গুনছি। তাহলে এই সূর্যের সাথে যে আরো যে 8টা 9টা গ্রহ আছে, এই গ্রহগুলোর বছর টাইম কি একই না ভিন্ন ভিন্ন? ভিন্ন। ভিন্ন ভিন্ন। কারণ যেটা খুব কাছাকাছি, যেমন বুধ না, সূর্যের খুব কাছাকাছি ঘোরে, তার মাত্র হয়তো কত 88 না 80 বা এরকম দিন মাত্র টাইম নেই সে ঘুরতে 1 বছরে।
আবার বৃহস্পতি সে অনেক দূরে, তার দেখা যাচ্ছে আমাদের পৃথিবীর থেকে আরও বেশি টাইম নেই। তাহলে এই টাইমের সাপেক্ষে আমার মৃত্যুর পর যে টাইম পাবো, সেখানে তো আর আমার কি দরকার নেই বলো তো? আমার এরকম টাইম গণনার প্রয়োজনও নেই, তাই না? সেঞ্চুরির পর সেঞ্চুরি পার হয়ে যাবে, তারপরও মনে হবে যেন টাইম যাচ্ছেই না, নাকি আমার টাইম শেষই হচ্ছে না। অতএব এই সেঞ্চুরি মাত্র একটা দিনের মতো। কারণটা কি? মৃত্যু পরবর্তী জীবনটা এমনই হবে। এবং বলছে কি, আই ফার্স্ট সারমাইজড, এবং আমার প্রথমে মনে হয়েছিল, সারমাইজ মানে কি? গেস করা। হ্যাঁ, অনুমান করা ধারণা বা গেজ করা, করা। তাই না? যেন যে ক্যারিয়েজে আমি চড়েছিলাম, দেখো দা হর্সেস হেড, তাহলে যে ক্যারিয়েজে আমি চড়েছিলাম, যে হর্সের টানা গাড়িতে আমি চড়েছিলাম, মনে হলো যেন এই হর্সের হেড কোন দিকে? ওয়ার টুয়ার্ড ইটার্নিটি, এর মাথা যেন অসীমতার দিকে, যার কোনো অসীমের শেষ দিকে। নেই। হ্যাঁ, যেন কোনো শেষ নেই, বা এর কোনো মানে সীমানা নেই। চলছে তো চলছেই, চলছে তো চলছে। ঘোড়ারও খাবার টাইমের দরকার নেই, ঘোড়ারও শরীর ক্লান্ত হচ্ছে না, আমারও কোনো তাড়াহুড়ো নেই, আমারও কোনো খাওয়া দাওয়া নেই, আমারও কোনো কাজ নেই, জাস্ট চলছে তো চলছে, চলছে তো চলছেই। ঠিক আছে, এই তো। তা বুঝতে পেরেছো? তা এইভাবে এখানে মৃত্যুকে কিভাবে দেখানো হলো? খুবই মানে রুক্ষ এরকম কিছু, নাকি কাইন্ড হিসেবে দেখানো হয়েছে? যে সে আমাকে যেন শান্তি দিল, স্বস্তি দিল পৃথিবীতে। মসৃণ হ্যাঁ, স্মুথ হিসেবে। স্মুথ একটা জায়গা আমাকে যেন দিল, এখানে যেন আমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। তাহলে পৃথিবীতে এত টেনশন করে লাভ কি? হ্যাঁ, তো এরকম একটা বিষয় আমরা এখানে মেনলি পেলাম। কি কথা বুঝতে পেরেছো? ছোট জি কবিতাটা স্যার। মেনলি এখানে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের একটা কম্প্যারিজন করা হয়েছে। কিন্তু এখানে কবি যা বলেছেন তাই যে হবে আমরা কি জানি এরকমটা? না, জাস্ট তার না। কল্পনা এটা, বা তার চিন্তা, তাই না? তার চিন্তার বিষয়টা যে আমরা হয়তো মনে মনে ভাবতে পারি যে পৃথিবীতে এত ব্যস্ততা আমাদের, তাহলে মরে যাওয়ার পর কি হবে? মরে যাওয়ার পর আমরা আসলে কি করব? হ্যাঁ, এই যে আমরা এত তাড়াহুড়ো করছি, এই যে বছরটা শেষ হয়ে গেল, 2025 এসে গেল, হ্যাঁ, আবার 2025 সালের আজকে 5 দিন পার হয়ে গেল, তার মানে 300 আর কতদিন আছে? 360। 360 দিন আছে, অলরেডি 5 দিন শেষ। 360। হ্যাঁ, আবার তোমরা তাড়াহুড়ো করতেছো, স্যার আর পরীক্ষার কয়দিন বাকি আছে, তাড়াতাড়ি করে কোর্স শেষ করতে হবে, পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে, এই যে তাড়াহুড়ো। তাহলে আমি যদি মারাই যাই এখন, তখন কি করব? কোনো তাড়াহুড়ো আছে? কোনো পরীক্ষা আছে? কোনো টেনশন আছে? কয়দিন চলে গেল তার কি গণনা করে লাভ আছে? না, আমরা টাইমের কথা হিসাবই করবো না? তো এই যে একটা বিষয়, এটা যেন তিনি মেনলি ভাবার চেষ্টা করেছেন। আচ্ছা, তোমাদের বইয়ের আই কুড নট স্টপ ফর ডেথ, এটার কবির লাইফটা একটু পড়ো তো। সবাই শুনতে পেয়েছো আমার কথা? জি স্যার। এটাতে 135 পেজ। আচ্ছা, এখানে এটা একটু প্রথম দিকে এই যে আ ব্রিফ লাইফ স্কেচ এটুকু আছে না, জি স্যার। এইখানে জি স্যার। দেখো ওই প্রথম প্যারাগ্রাফটুকু একটু পড়ো তো, যে তার জীবনটা কেমন ছিল। সে কি খুবই খুশি, হ্যাপি, তাই তো? বা হচ্ছে খোলামেলা এরকম জীবনযাপন করেছে, নাকি আসলে একটা মানে কি বলবো, একাকিত্ব, দুঃখ, হ্যাঁ, এরকম একটা জীবনযাপন। এই জন্য তিনি এই জাতীয় কবিতাগুলো লিখছেন। দেখো, একটু পড়ে নাও। জি স্যার, পড়ছি। পড়ছো না? হুম, তাহলে কেমন ছিল তার জীবন? স্যার প্রাইভেট লাইফ বেশি পছন্দ করতো, হ্যাঁ, ইন্ট্রোভার্ট থাকতো। এবং সে সবসময়, হ্যাঁ, একাকী থাকতে পছন্দ করতো, তাই না? হুম, জি স্যার, ইন্ট্রোভার্ট লাইফ ইন- ছিল। হ্যাঁ, তা বলছে দেখো সে পাবলিক লাইফ পছন্দ করতো না। হুম,
স্পিনস্টারহুড মানে কি জানো তো? লাইফ লং স্পিনস্টারহুড। স্পিনস্টার মানে কি? জানো স্পিনস্টার মানে? স্যার যে বিয়ে করতে চায় না যারা। হ্যাঁ, মানে কি কুমারিত্ব নাকি? জি স্যার। মানে সে জীবনটাকে একটু অন্যভাবে গ্রহণ করেছে, হ্যাঁ, মানে তার জীবনটা এই যে তার জন্য সবসময় মৃত্যু মৃত্যু এই সেন্সগুলো নিয়ে ভাবতো। হ্যাঁ, মানে উইমেন ইউজুয়ালি অ্যান্ড ওল্ডার উইমেন হু ইজ নট ম্যারিড, হ্যাঁ, যে বিয়ে করতে চায় না। হ্যাঁ, তা বলছে দেখো, শি হার্ডলি ওয়েন্ট আউট অফ হার ফাদার্স হাউস, মানে বাড়ির বাইরে সে কখনো যায়নি। দিস ফাইনালি রেজাল্টেড ইন আর সিক্লুশন ফ্রম পাবলিক লাইফ, লাইফ লং স্পিনস্টারহুড অ্যান্ড স্পিরিচুয়াল পার্সন, মানে সবসময় মানে স্পিরিট, সোল, আত্মা, এই বিষয়গুলো নিয়ে সে কিন্তু সবসময় মেনলি ভাবতো। আচ্ছা, তোমাদের এবার একটু কাজ দিই, জাস্ট প্যারাফ্রেজটুকু একটু পড়ে ফেলো তো সবাই, প্যারাফ্রেজটুকু পড়ো বই থেকে। আর তারপরে আমি এই শিটটা দিব, এই শিট থেকে অ্যানালাইসিস সহ, তাই তো, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। এগুলো পড়ো তো নাকি? আমি যেগুলো দিই এগুলো পড়ো কেউ? জি জি স্যার। স্যার। জি স্যার। একটু পড়বা। সবগুলো হয়তো দরকার নেই, কিন্তু একবার পড়লে একটা নির্দিষ্ট ধারণা তৈরি হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে পড়ে ফেলো, একটু প্যারাফ্রেজটা পড়ো। প্যারাফ্রেজটা পড়ো, তারপরে এখান থেকে একটু পড়বো এই জায়গাটা, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। পড়া হয়ে গেলে বলবা, হ্যাঁ, হাত তুলবা পড়া হয়ে গেলে সবাই। স্যার সিভার্ড আর স্ক্রাপ্ট মানে কি? শিভার্ড মানে কাঁপা। শীতে এই যে তুমি যদি এখন অল্প ড্রেস পরে বাইরে বার হও, কেমন হবে? ও শীতে কাঁপা, যে হ্যাঁ, ট্রিমলিং। কাঁপুনি দেওয়া, হ্যাঁ। আর স্ক্রাপ্ট, SCARF। স্কার্ফ, তোমরা পরো না? স্কুল টাইমে পরোনি কোনোদিন স্কার্ফ পরোনি? ও আচ্ছা, ওইটা। হুম। বুঝছি স্যার। হিজাব। হ্যাঁ, হিজাব বলো বা স্কার্ফ বলো, যেটাই বলো, হ্যাঁ। আচ্ছা, আমি এইটুকু একটু পড়াই দিই তোমাদের, ওটা নিশ্চয়ই শেষ করছো নাকি? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে কি কি জি বলছে দেখো, স্যার। যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ মেক্স ইট ভেরি ক্লিয়ার দ্যাট ডিকিনসন অ্যাট সাম পয়েন্ট ইন হার লাইফ, জীবনের কোনো না কোনো পর্যায়ে ডিকিনসন ভিউড ডেথ অ্যাজ সামথিং সুইট অ্যান্ড জেন্টাল। যেহেতু একাকি থাকতো, হ্যাঁ, তখন সে মনে হতো এই জীবনটা কেমন একটা বন্দিশালার মতো, তাই না? সবসময় বাড়ির ভিতরে থাকা হচ্ছে, মৃত্যুটা কেমন হতে পারে। হয়তোবা সে মাঝে মাঝে মৃত্যুকে হয়তো খুবই সুইট এবং জেন্টেল বলে মনে করতো। সরি, আমি একটা কল ধরে নিই, হ্যাঁ। একটু ওয়েট করো তো সবাই, হ্যাঁ, আমি একটু 30 সেকেন্ড আসছি।
জি স্যার। ওকে, তো তাহলে আমরা এখানে দেখি কি বলছিলাম, যে তার কাছে মৃত্যুকে সুইট এবং জেন্টাল মনে হয়েছে, হ্যাঁ, সে কারণে হি ওয়েলকাম ডেথ পারহ্যাপস বিকজ অফ দ্য আইডিয়া দ্যাট শি উড বি অনলি পাসিং ফ্রম দিস লাইফ টু সামওয়্যার বেটার। হ্যাঁ, সে ভাবতো যে মারা গেলে হয়তোবা এই জীবনের থেকে আরও ভালো জায়গায় হয়তো আমি যেতে পারবো, এই চিন্তাভাবনা থেকে। হ্যাঁ, দিস ইজ পোর্ট্রেড ইন দ্য ফার্স্ট স্টেঞ্জ অফ দ্য পোয়েম হোয়ার দ্য অথর বিগিনস হার রাইড উইথ ডেথ। হ্যাঁ, যেখানে মৃত্যুর সাথে তার রাইড সে শুরু করেছিল। ভিউইং হিম অ্যাজ আ ওয়েলকাম অ্যান্ড ফ্যামিলিয়ার ফ্রেন্ড, দেখো মৃত্যুকে সে কি ওয়েলকামিং এবং ফ্যামিলিয়ার ফ্রেন্ড হিসাবে সে মনে করেছিল, সে যেন দয়া করে তার কাছে এসেছিল। হ্যাঁ, এবং এতে সে কিছুই মনে করেনি। হ্যাঁ, শি ইজ কাম অ্যান্ড রিফ্লেক্টিভ অ্যাজ শি পাসেস বাই দ্য স্কুল চিলড্রেন অ্যান্ড দ্য গ্রেন ফিল্ড, শি অ্যাট পিস ওয়াচিং দ্য বিউটিফুল সানসেট ইন হার লাইফ। হ্যাঁ, এই সব কিছু। হ্যাঁ, এবং বাট ওয়েন দ্য ওয়ার্মথ অফ দ্য সান ইজ গান অ্যান্ড দ্য ড্যাম্প কোল্ড সেটস ইন, শি লুকস অ্যাট হার নিউ হোম অ্যান্ড ইট ইজন্ট ম্যানশন ইন দ্য স্কাই। মানে আমরা তো মনে করে থাকি যে হয়তো আমরা আকাশের দিকে কোথাও উড়ে যাব, তা ওর মতে যেটা যেন কোনো আকাশে নয়, বরং মিয়ারলি আর সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড, মানে কবরের কথা বোঝানো হচ্ছে। তারপরে হয়তো সেখানে সে থাকবে, কতদিন ধরে থাকবে? আজীবন Eternity. হ্যাঁ, আজীবন সে সেখানেই থেকে যাবে। তো এরকম এখানে তিনি ডেথ, ইমমর্টালিটি, প্যাসেজ অফ টাইম, এইগুলো নিয়ে মেনলি তিনি ভেবে চিন্তে হয় কবিতাটা লিখছেন। তো এই তো মোটামুটি মেনলি কবিতাটি, এখানে তেমন জটিল কিছু নাই যদি আমরা একটু বুঝে বিষয়টাকে ভাবার চেষ্টা করি। হ্যাঁ, তা আমি এখানে অ্যানালাইসিসগুলো একটু অ্যাড করে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখবা, অ্যানালাইসিসগুলো একটু পড়ে নিলেই মোটামুটি হয়ে যাবে। আর কি এখানে পড়ানোর আছে, সামারিটা তো তোমরা পড়ে ফেলতে পারবা। স্যার এটা আজকেই দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, আমি এখনই ক্লাস শেষের পরেই দিয়ে দিব, তোমরা একটু পুরো শিটটা একটু দেখে নিবা, তাহলে হবে। এই তো মোটামুটি। আর কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, না স্যার। পিডিএফ গুলো স্যার বই বই আকারে বানালে তো ভালো হতো না? কোনগুলো কোনগুলো? এই যে কবিতার বা বিভিন্ন পিডিএফ গুলো দিতেছেন, এগুলো যদি বই আকারে থাকতো তাহলে একটু সুবিধা হতো। না, এগুলো বই আকারে করে তো লাভ হচ্ছে না, কারণ এগুলো প্রতিনিয়ত আমাকে চেঞ্জ করতে হয়, বুঝো না, একটু চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা। আমি দেখা কাছে বই করে দিলে ওটাকে ওইভাবে বারবার ইয়া করাটা মুশকিল, এটা আর একটা সময় সাপেক্ষ। আর যেহেতু ওইভাবে বই হিসাবে বাইরে ইয়া করার কোনো ইচ্ছাও নেই, এই জন্য আর ওগুলো নিয়ে খুব একটা ভাবা হয় না, বুঝতে পেরেছো? স্যার এইভাবেই সুবিধা হয়, ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে, হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ, যেটা বই লাগে করলে সেটা দেখা পাওয়া যায়। যাচ্ছে সুবিধাটা, যেহেতু আমি গুগল ক্লাসরুম ভিত্তিক করেছি, হ্যাঁ, বই করলে হয়তো সুবিধা আর অন্যরকম হতো, প্রিন্ট করে হাতে পাইতা, কিন্তু সেটা অন্য একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা হয়তো সেই সময়টা দেওয়ার মতো পরিস্থিতি আমার। হ্যাঁ, বই আকারে থাকলে পড়তে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, একটু এটা থেকেও একটু করে নিও তোমরা, হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপরে আমাদের মোটামুটি আজকে তো আর নতুন কোনো কবিতা শুরু করার সুযোগ নেই। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার, ঠিক আছে? আমরা খুব দ্রুতই কবিতাগুলো মেনলি শেষ করব। এখানে যে কবিতাটা আছে, কবিতাগুলোর মধ্যে একটা মাত্র কবিতা আছে যেটা একটু বড়, সেটা হলো হোম বেরিয়াল। হ্যাঁ, তাছাড়া মোটামুটি প্রত্যেকটা কবিতাই এক এক দিনে আমরা শেষ করে ফেলতে পারবো। হয়তো আগামী কয়টা কবিতা আছে, 1 2 3 4 5 7টা। 6 7টা সাতটা। মোটামুটি আমরা আগামী 7 8 8 বা 9টা ক্লাসের মধ্যে আমরা এটাকে পোয়েট্রিটা শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন মূল কথা হলো আমাদের প্রশ্ন, যে আমি বিষয়গুলো ধারাবাহিকভাবে দিচ্ছি, এগুলো করে শেষ করতে হবে ধীরে সুস্থে, হ্যাঁ, যাতে একদিকে এদিকে শেষ করতে করতে যায়, ওদিকে শেষ করতে করতে যায়। হ্যাঁ, আর যেহেতু আমাদের অলরেডি রিডিং স্কিলসেও আমরা পার্ট এটা তো মোটামুটি শেষ করেছি, তাই না? পার্ট এটা তো আমরা শেষ করেছি নাকি, সবগুলো প্যাসেজগুলো পড়ছি না সবগুলো আমরা বই থেকে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আজকে আর কন্টিনিউ না করি, যদি তোমাদের কোনো স্পেশাল কথা থাকে সেটা একটু বলো, তা না হলে আজকে নতুন আর কোনো কবিতা শুরু করছি না। আমি একটু স্ক্রিনশট নিই তোমাদের, হ্যাঁ, কারা কারা যুক্ত হয়েছে একটু দেখি। অনেকে তোমাদের আবার মেসেঞ্জার গ্রুপের নাম আর এখানকার নাম একটু ভিন্ন, হ্যাঁ, তো এই জন্য তোমরা মেসেঞ্জার গ্রুপের নামের সাথে তোমরা একটু নিক নেম যুক্ত করবা তোমাদের গুগল ক্লাসরুমে যে নাম আছে সেইটাকে, ঠিক আছে?
বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। গুগল ক্লাসরুমের নামের সাথে জি স্যার। যাদের নাম ভিন্ন আর কি, গুগল ক্লাসরুমের নামের সাথে মেসেঞ্জারের নামটা মেলানোর জন্য একটু নিকনেম অ্যাড করে দিবা। ওকে, তাহলে আর কারো কোনো কথা আছে স্পেশাল? জি স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো হিমেল। স্যার, আমি তো স্যার লাইভে তো স্যার সবসময় করতে পারি না স্যার, আপনাকে বলছিলাম স্যার এই যে আজকে যে স্যার যে সামারিটা স্যার এটা কোনখানে পাবো স্যার? এটা হচ্ছে এই যে গুগল ক্লাসরুম তুমি যুক্ত হয়েছো না গুগল ক্লাসরুমে, জি স্যার। এই গুগল ক্লাসরুমের এই যে ক্লাস ওয়ার্কে গেলেই তো তুমি তুমি যখন যুক্ত হয়েছো তোমাকে এই কথাটা কি বলা হয়নি? না স্যার, আমি তো এখানে এটা জানি না স্যার, এটা বলা কেন নাই। তুমি তুমি কিভাবে যুক্ত হলো তাহলে? হ্যাঁ, তোমাকে তো গুগল না ক্লাসরুমে স্যার যুক্ত আমি, করা হয়েছে, গুগল ক্লাসরুমের একটা স্ক্রিনশট দিতে বলা হয়েছে, এমনটা করা হয়নি? হ্যাঁ স্যার এই মাত্র স্যার সন্ধ্যার সময় আপনার সাথে মেসেজে কথা বলছি স্যার। হ্যাঁ, তাহলে তুমি কবে যুক্ত হয়েছে এই ব্যাচে, এই গ্রুপে যুক্ত হয়েছে কবে? স্যার এই হয়তো স্যার এই 1.5 মাস, 2 মাস, 1.5 মাস হয়েছে স্যার তাহলে কেবল। 1.5 মাস হয়ে গেছে, অথচ আমি এখান থেকে তোমাকে বারবার এই কথাগুলো বলছি, তুমি এখনো জানো না। তাহলে বুঝতে পারছো রেগুলারিটি না হওয়ার কারণটা কি? এখানে তো আমি সবই দিয়ে দিয়েছি এবং এটা তো তোমার জানার কথা। তুমি আমাকে মেসেঞ্জারে ইয়া করো তো, একটা লাইক দাও তো দেখি, একটা লাইক চিহ্ন দাও তোমার ইনবক্সে, স্যার আপনার আইডিতে? আমার আইডিতে। হ্যাঁ, তুমি কি নতুন আচ্ছা গ্রুপে যুক্ত হয়েছো, আমাদের নতুন গ্রুপে? স্যার। জি স্যার। নাম কি? স্যার ইকরামুল। ইকরামুল, হ্যাঁ। জি স্যার। আচ্ছা ইকরামুল। জি স্যার। হ্যাঁ স্যার। এই যে এখন তুমি যে বলছো যে আমি স্যার পেয়েছি, এখন এই যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এগুলো পেয়েছো। হ্যাঁ, তোমাকে হ্যাঁ তো স্যার এখন পাইছি স্যার। প্রথমেই আমি তোমার আগের মেসেজগুলো দেখতে পাচ্ছি না, 25 নভেম্বরের আগের কোনো মেসেজ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার আমি হয়তো ওই সময় জয়েন করছি, আচ্ছা, তাই কিন্তু স্যার। কিন্তু তুমি ফি দিয়ে তো যুক্ত হয়েছিলে তাই না? এই যেখানে এখানে তোমার একটা মেসেজ হ্যাঁ আছে স্যার। হ্যাঁ যে তুমি আমি স্যার এই মাসের 25 তারিখে যুক্ত হয়েছি, যারা সপ্তম মাসের। তাহলে 25 তারিখে যুক্ত হয়েছে মানে 25 তারিখ থেকে পড়া শুরু করেছে, তাহলে কবে, কোন 25? হ্যাঁ স্যার। এটা স্যার কোন? এই যে নভেম্বরের যখন স্যার মেসেজ দিই তখন থেকে যুক্ত তাহলে হয়েছি তো তুমি স্যার। অনেকদিন থেকে আছো, তাহলে তুমি এটা জানবা না যে গুগল ক্লাসরুমটা এভাবে ইয়া করা হয়? এখানে তো প্রতিনিয়ত আমি বলেও দিই। হ্যাঁ হ্যাঁ। না স্যার ওই যে যেখানে স্যার যেখানে দেন ওইটার ভিতরেই আছে স্যার সামারিটা। এখানে এই যে আমি যখন এই কবিতাটা দিব, এখন আমি কোন কবিতা পড়ালাম, এই প্রত্যেকটা কবিতার ভিতরে আলাদা আলাদা জিনিস শিট আছে। ও স্যার বুঝছি স্যার। গতকাল আমি কোন কবিতা পড়িয়েছি? ক্রসিং ব্রুকলিন ফেরি, তাই না? এই যে ক্রসিং ব্রুকলিন ফেরি টেক্সট শিট এখানে দেওয়া আছে, সামারি। আবার আজকে আমি পড়ালাম বুঝছি। হচ্ছে মনে করো বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এখানে 14 নম্বর কবিতা হিসাবে এখানে দিয়ে দিব। ভিডিও ক্লাসটাও থাকবে, শিটও থাকবে এখানে। এবার করে তো প্রত্যেকটাই তো দেওয়া আছে, এগুলো একটু খুঁজে খুঁজে দেখতে হবে তো। এই যে যেগুলো পড়ানো হয়ে গেছে আচ্ছা স্যার প্রত্যেকটারই ধন্যবাদ দেওয়া স্যার। আছে এখানে, তাই না? হ্যাঁ, যেগুলো দেওয়ার মতো। জি আবার এই যে স্যার। এখানকার অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানেও দেওয়া আছে। এগুলো তো দেখতে হবে তো, তাই না? না দেখলে কেমন করে হবে? আর এগুলো এখনও জানো না, আচ্ছা অথচ স্যার। 2-3 মাস ধরে আছো। এইটাই তো বলছি যে তোমরা বছরের পর বছর থেকে থেকে যাবা, তারপরে বুঝবা না যে কোন জিনিসগুলো কোথায় আছে। এটার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে যে তোমরা রেগুলার না, ক্লাসগুলো করো না, এবং কোনো সমস্যা থাকলে সেগুলো বলো না। এই জন্য আমি খুবই মানে এগুলো নিয়ে খুব বিরক্ত। আচ্ছা ঠিক আছে, তা বলেছো, ভালো হয়েছে যে তুমি স্যার এগুলো খেয়াল করবা। হ্যাঁ বলো। স্যার আমাদের ফাইনাল পরীক্ষা কোন মাসে হতে পারে? এটা তো বলা মুশকিল। হ্যাঁ, এই কথাটা তো আমি এর আগেও বলেছি কয়েকদিন, মনে হয় ক্লাসটার কথা, যে পরীক্ষা কবে হতে পারে। এরপরে তোমাদের 3rd ইয়ারের পরীক্ষা, 4th ইয়ারের পরীক্ষা, তারপরে মাস্টার্সের পরীক্ষা। তাহলে প্রত্যেকটা যদি আমরা এখনও 1.5 মাস করে বা 1 মাস করে ধরি, তাহলে কত মাস হয়? 3 মাস। এখনও মিনিমাম 3 মাস, 3 থেকে 4 মাস, মানে তুমি এখনও মিনিমাম 5 মাস টাইম পাচ্ছ। তবে বলা মুশকিল যে তোমার পরীক্ষা কবে হবে। পরীক্ষাটা প্রধানত জি স্যার। জুলাই আগস্টে হয়, এই কথা দেখো আজকেও বললাম। আজকে বললাম তো, দেখবা যে আজ থেকে আরও হয়তো 15-20টা ক্লাসের পর আবার আরেকজন জিজ্ঞাসা করবে যে স্যার আমাদের পরীক্ষাটা কবে হতে পারে। জি স্যার। এটা কিন্তু কয়েকবার আমি বলেছি, অতএব এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তোমরা একটু পড়ে যাও ভালো করে। হ্যাঁ, কারণ পরীক্ষার টাইম নিয়ে যতই আমরা ভাবি না কেন, ও আমরা যেভাবে ভাবি ওইভাবে হয় না। হ্যাঁ, তবে ধরে নাও যে স্যার ওই তুমি যে এখনো 4-5 আজকে মাস টাইম পাবা। আজকে আমি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে আছি তো, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের টেস্ট পরীক্ষার রুটিন দিল আজকে। আচ্ছা, হ্যাঁ। জানুয়ারি 20 তারিখ থেকে হবে। হুম 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 হুম। ওই জন্য জিজ্ঞাসা করলাম না, যে ফাইনাল টেস্ট পরীক্ষা ওটার তাহলে সাথে কতদিন কোনো পরে? সময় অনেক কলেজে দেখা নিয়ে নিয়েছে কবে, আবার অনেক কলেজ আছে যারা রেজিস্ট্রেশনের পরে নিবে। হ্যাঁ, অতএব যেখানে যেমন চলে আর কি, ওটার সাথে ফাইনালের সাথে কোনো লিঙ্ক নাই যে টেস্ট এই মাসে হলো তাহলে সামনের মাসে। এখনও মনে করো এরপরে তোমাদের
মনে করো মাস্টার্সের হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে মাস্টার্সের পরীক্ষা রুটিন দিয়েছে, এরপর হবে থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ এখনো শুরুই হয়নি, অথচ থার্ড ইয়ারের পরীক্ষা অথবা ফোর্থ ইয়ারের যে কোনো একটা হবে, তাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি। তার মানে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পরীক্ষা হওয়ার পরে হয়তো বা তোমাদের হতে পারে, তার মানে এখনও মিনিমাম 4 মাস, মিনিমাম 4 মাস, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো আগামী ক্লাসে আবার নতুন কবিতা নিয়ে আমরা শুরু করব, আর শিটটা দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। ওকে, সো গুড নাইট।